ছোঁয়ার আগে নুহাস ঘুম থেকে উঠে গেছে। নুহাস অপেক্ষা করছে ছোঁয়া কখন উঠবে। বেশি অপেক্ষা করতে হলো না। ছোঁয়া উঠে ওয়াশরুমে গিয়ে 2 মিনিটের মাথায় আবার ফিরে এলো। নুহাস বলে একটা চিৎকার করলো। কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লানোর মানে কি? আপনি বুঝতে পারছেন না কেন এমন করছি? না, আশ্চর্য। আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে? এটা কি? কি এটা এখানে এমন হলো কি করে? কই দেখি দেখি। এসব কি ছোঁয়া? মানে ইয়ার্কি হচ্ছে নাকি? আপনি জানেন না আমি জানবো? ছি ছি, তুমি এটা কি করলে বলো তো? এবার আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? দেখুন, আমি খুব ভালো করেই জানি এটা আপনার কাজ। এই আর কি কি করেছেন আপনি সত্যি করে বলুন। কেন? তুমি বুঝতে পারছো না? নিজের মধ্যে কি কোনো পরিবর্তন বুঝতে পারছো? বাই দ্য ওয়ে, কি করেছি বলো তো? কামড়ের। থেমে গেলে কেন বলো? বুঝেও কেন বুঝতে চাইছেন না আপনি? দেখি সরুন সামনে থেকে। ছোঁয়া আর কথা বাড়ালো না। এই লোকের সাথে কথাই পেরে ওঠা অসম্ভব। তাই চুপ করে যাওয়াটাই উপযুক্ত বলে মনে হলো ছোঁয়ার। সেদিনের পর কেটে গেছে অনেকগুলো দিন। ছোঁয়া নুহাসের সম্পর্কে একটু পরিবর্তন এসেছে। ছোঁয়া নিজের কাজে নিয়ে ব্যস্ত সময় পার করছে। মিলি প্রথমে নুহাসের বিয়ের কথা শুনে অনেক কষ্ট পেয়েছে। এমন ভাব করলেও ছোঁয়ার সাথে বিয়ে হওয়ার খুশিই হয়েছে। ছোঁয়ার বাবা সেই বাক্স, এমন কিছু ছোঁয়া পেয়েছে যেটা ছোঁয়া এতদিন খুঁজছিল। এই বাক্সে এমন কিছু আছে যেটা থেকে জানা যায় এক সময়কার খুব নামি দামি একজন নেতা, যার নাম এরশাদ শিকদার, ইনি ছোঁয়ার বাবার আসল খুনি, যার নির্দেশনা অনুযায়ী সোলাইমান সাহেবকে খুন করা হয়েছিল। খোঁজ নিয়ে জানা গেছে আজ থেকে 10 বছর আগে সব কিছু ছেড়ে তিনি পরিবার সহ আমেরিকায় পাড়ি জমিয়েছে, কিন্তু বাকিরা এখনও রয়ে গেছে এদেশেই। এই খুনে ছোঁয়া এতদিন জানতো 6 জন যুক্ত আছে, কিন্তু বক্সের ভেতর কিছু চিঠি এবং একটা ভিডিও ক্লিপ দেখে জানা গেছে 12 জনের হদিস। এখন ছোঁয়া তাদের খুঁজছে। ছোঁয়া কোর্ট থেকে ফিরে শাশুড়ি ননদের সাথে কথা বলে ঘরে গেল। সময় তখন সন্ধ্যা 7টা 34 মিনিট। হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে নুহাস। পরনে সাদা পাঞ্জাবিটা হাতা অনেকটা রক্তের লাল হয়ে আছে। খুঁড়িয়ে হাঁটছে নুহাস। এ অবস্থা দেখে সাথে সাথে আল্লাহ বলে এগিয়ে যায় ছোঁয়া। এ কি? এইসব কিভাবে হলো আপনার? অ্যাক্সিডেন্ট করেছি, ভাগ্য ভালো এবারের যাত্রায় বেঁচে গেছি। কিন্তু অ্যাক্সিডেন্ট হলো কি করে? গাড়ি কে ড্রাইভ করছিল? ছোঁয়ার চিৎকার শুনে নাহার বেগম ছুটে এলেন ওদের ঘরে। ছেলের এই অবস্থা দেখে তিনি বিচলিত হয়ে ছেলেকে আগলে নিলেন। এ কি? এসব কি করে হলো আব্বা? তোমার এই অবস্থা কেন? নূর, ডক্টর খানকে আসতে বল এক্ষুনি। আম্মা, আমি ঠিক আছি, বিচলিত হবেন না। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি কেমন ঠিক আছো। আমার আর ভালো লাগে না এসব। একবার মেয়ে অ্যাক্সিডেন্ট করে আসছে, একবার স্বামী, তো এখন তুমি। আমাকে কি তোমরা শান্তি দেবে না? এরই মধ্যে ডক্টর খান চলে এলেন। গাড়ি থেকে পড়ে যাওয়ার হাতে এবং হাঁটুতে লেগেছে সব। পার্টি অফিস থেকে গাড়িতে করে ফেরার সময় এই দুর্ঘটনা। গাড়িতে বিপুলও ছিল। দুজন কথা বলছিল এমন সময় দেখলো সামনের দিক থেকে একটা বড় ট্রাক ওদের গাড়ির দিকে আসছে। রাস্তা ফাঁকা থাকায় ড্রাইভার গাড়ির ডোর খুলে পাশেই জোরে ব্রেক করে। তখন রাস্তার পাশে নুহাস এবং বিপুল ছিটকে পড়ে এবং ড্রাইভার গাড়ি সহ একটা গাছের সাথে বাড়ি খায়। ড্রাইভার সেখানে সেন্স হারিয়ে ফেলে। বিপুলকে দিয়ে তাকে হসপিটালে পাঠিয়ে দেয় নুহাস। নিজে একটা সিএনজি ধরে বাড়িতে আসে। ঘটনা যে অ্যাক্সিডেন্টলি নয়, বরঞ্চ ইচ্ছাকৃত তা নুহাস বুঝতে বাকি নেই। এটা বিরোধী পক্ষের কাজ। বেশ কিছুদিন ধরে নুহাসকে পদত্যাগ করার জন্য বলছিল আরও একজন নেতা শামসুল রহমান। তবে এমন কিছু ঘটাবে সেটা নুহাস টেরই পায়নি। নাহার বেগম ছেলের পাশে বসে কেঁদেই যাচ্ছেন। ডক্টর চলে গেছে একটু আগেই। বিপুল এলো প্রায় 1 ঘন্টা পর। বিপুল তেমন কিছু হয়নি, কিন্তু ড্রাইভারের অবস্থা তেমন সুবিধার নয়। আপনার সন্দেহ ঠিক ভাই, এইটা ওই শামসুরের কাম। ভাই আপনি শুধু একবার অনুমতি দেন, ওই শামসুরে আপনার সামনে হাজির করুন। বিষয়টা এতটাও সহজ নয় বিপুল। আমরা সন্দেহ করেছি, কিন্তু প্রমাণ নেই আমাদের কাছে। আর একজন নেতার বিরুদ্ধে প্রমাণ ছাড়া কোনো অভিযোগ আনা বোকামি। তবে ছেড়ে আমি দিব না, এর হিসাব আমি কড়াই গণ্ডায় বুঝে নেব। রাত 1টা বাজে। নাহার বেগম নুহাসের রুম ছেড়েই মাত্র ঘরে গেল। ছোঁয়া নুহাসের কি লাগে না লাগে সেদিকে খেয়াল রাখছে। এটা মেঘনা চাইতেই জলের মতো। এতদিন টুকটাক কথা হলেও এভাবে কখনো কাছাকাছি আসেনি কেউ কারো। আজ নুহাসের মনে হচ্ছে এই অ্যাক্সিডেন্টটা আগে হলে ভালোই হতো।
কে না চায় তার ভালোবাসার মানুষটা তার কাছাকাছি থাকুক? নুহাসও চায়, খুব করে চায়। ঘুমিয়ে পড়ো, আমার আর কিছু লাগবে না। কিন্তু তোমার তো খুশি হবার কথা, তাই না? তাহলে ছেড়ে দাও আমাকে আমার মতো। কী সব উল্টোপাল্টা কথা বলছেন? খুশি কেন হতে যাব আজব? না হবারও তো কোনো কারণ নেই, তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। আমার ভুল হয়েছে, ভুলে গেছিলাম যে আপনি নুহাস চৌধুরী। কথায় আপনার সাথে আমি পারবো না। ইদানিং নূর লক্ষ্য করেছে তাকে কেউ ফলো করে, কিন্তু কে করে সেটা তার চোখে পড়েনি। আজ বাইরে প্রচুর রোদ, ছাতাটাও আনতে ভুলে গেছে নূর। রিক্সার জন্য দাঁড়িয়ে থেকে এখন প্রায় বিরক্ত সে। এখন মনে হচ্ছে গাড়ি নিয়ে এলেই ভালো হতো। এখান থেকে তাদের বাড়ি অনেকটা দূরে, তা না হলে হেঁটেই যেত নূর। হঠাৎ করে সামনে একটা বাইক এসে দাঁড়ালো। নূর প্রথমে তাকায়নি, কিন্তু লোকটা বাইকের হর্ন দিল যাতে ছোঁয়া তাকে লক্ষ্য করে। লোকটার কেউ নয়, রোহিত। আপনি এখানে? কেন, এদিকে কি আমার আসতে বারণ? আমি সেটা বলতে চাইনি। তাছাড়া আমি এখানে রোজ রিক্সার জন্য অপেক্ষা করি, আপনাকে তো কখনো দেখিনি। গাড়ি থাকতে কেন রিক্সায় যাতায়াত করো সেটাই তো বুঝতে পারি না। যাই হোক, চলো তোমাকে ড্রপ করে দিই। নূর কিছুটা অবাক হলো। সে ঠিক শুনেছে তো, নাকি ভুল? রোহিত যেখানে নূরকে পাত্তাই দিত না, সেখানে নাকি তাকে আবার ড্রপ করে দেবে, ভাবা যায়? সরি। এই মেয়ে, বাংলা বুঝতে পারো না? বলছি ড্রপ করে দিব, উঠে এসো। তার কোনো দরকার হবে না স্যার, আমি রোজ যেভাবে যাই আজও সেভাবেই যাব। তাছাড়া আপনার সাথে আমার সম্পর্ক টিচার স্টুডেন্টের, সেখানে আমাকে ড্রপ করে দেওয়া আপনাকে মানায় না। বলতে বলতে একটা রিক্সা এসে পড়লো, চেনা জানা। নূর প্রায় এই রিক্সা যাতায়াত করে। নূর, প্লিজ তোমার সাথে একটু কথা বলতে চাই। নূর কোনো জবাব দিল না। রিক্সা মামাকে যাওয়ায় তারা দেখিয়ে যেতে বলল। রোহিতের একটু খারাপ লাগলো, তবে নূরের তুলনায় খুবই কম। সেদিন নূরদের বাড়ি থেকে সে অনেকে ভেবেছে রোহিত। ছোঁয়াকে সে ভালোবাসলেও ছোঁয়া কখনো তাকে বন্ধু ছাড়া অন্য কিছু ভাবেনি। এমনকি ছোঁয়ার চোখে রোহিতের জন্য কোনো ভালো লাগা দেখেনি। যখনই কথা হতো নর্মাল বন্ধুদের মতোই, এই বাইরে কিছুই নয়। কিন্তু নূরের চোখে অনেকবার সে নিজের জন্য ভালোবাসা দেখেছে। এমনকি আজ অনেকগুলো দিন পর দেখেই এটাই মনে হয়েছে। তারপর প্রায় 2 মাস চলে গেছে। এই কয়েকটি দিন শুধু নূরকে নিয়েই ভেবেছে রোহিত। আশ্চর্যের বিষয়, ছোঁয়ার কথা তার একবারও মনে পড়েনি। সমীকরণ মিলাতে সময় লাগলো না রোহিতের। সে বুঝে গেছে তার আসল ভালোবাসার মানুষ কে। কিন্তু কথা হচ্ছে, নূর এত সহজে সবটা মেনে নেবে না। ওকে মানাতে অনেক সময় লাগবে রোহিতের। তাতে কোনো সমস্যা নেই। নূরের কষ্টের কাছে রোহিতের এটুকু সামান্যই মনে হলো। রোহিত আদৌ পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। নূরের মতো মেয়েরা খুব আত্মসম্মানী হয়ে থাকে। একবার সেখানে আঘাত লাগলে সেই ক্ষত সারাতেও অনেক সময় লাগে। নূর বাড়িতে ফিরে অনেকটা মন খারাপ করে। ছোঁয়া বসে বসে মিলের সাথে কথা বলছিল। নূরের সাথে মিলের আগে থেকেই পরিচয় ছিল। নূরের কলেজের জুনিয়র ছিল মিলি। এখন অবশ্য মিলি অনেকটা এগিয়ে গেছে। এখন তারা দুজনেই সেম ইয়ার। আরে নূর আপু, এসো না, বসো। না, তোমরা কথা বলো, আমার ভালো লাগছে না। কি হয়েছে নূর? কোনো সমস্যা? টায়ার্ড লাগছে? শরবত করে দেই? না ভাবি, আমি ঠিক আছে, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। নূর আর কাউকে কোনো কথা বলার সুযোগ দিল না। ও ভালোই বুঝতে পারছে ছোঁয়ার এভাবে বিয়ে করায় রোহিত এখন একা হয়ে গেছে। যেহেতু নূর রোহিতকে ভালোবাসে, তাই এখন নূরকে রোহিত দয়া করতে চাইছে। কিন্তু নূর তো কারো দয়া চায় না। যা বাবা, এর আবার কি হলো? আমিও বুঝতে পারছি না মিলি, কিন্তু কিছু একটা হয়েছে। যাই হোক, তুমি এবার বসো। আর 3 দিন পর যেহেতু কেসটা কোর্টে তোলা হবে, তাই তোমাকে সব কিছু চেক করতে হবে। আর হ্যাঁ, যাওয়ার পথে একটা ক্লায়েন্টের বাড়ি থেকে ঘুরে যাবে, কেমন? ঠিক আছে ম্যাম। বিকেল থেকে আকাশটা মেঘলা হয়েছিল। সন্ধ্যা নামার সাথে সাথে পাল্লা দিয়ে বৃষ্টির আগমন। আজ নূরের মনটা ভালো নেই। স্বল্পভাষী, শান্ত মানুষের একটাই সমস্যা, ওরা মনের অনুভূতি, কষ্টগুলো কারোর সাথে শেয়ার করতে পারে না। বৃষ্টি নূরের তেমন একটা পছন্দ নয়, কিন্তু আজ কেন জানি মনে হলো ভিজতে। যে ভাবা সেই কাজ। নূরের বারান্দায় ছোট ছাদ আছে, সেখানে আকাশ পানি মুখ করে ভিজেছে নূর। মনে হচ্ছে বৃষ্টির সাথে সাথে তার মনের দুঃখ কিছুটা কমেছে। ছোঁয়া বিকেল থেকেই নূরকে নজরে রাখছিল। কিছু যে একটা হয়েছে এটা বেশ বুঝতেও পারছে। ছোঁয়ার প্রথম থেকেই নূরের প্রতি কিউরিয়াসিটি একটু বেশি। নূরের অদ্ভুত একটা ক্ষমতা আছে নিজের বিষয়গুলো অন্যদের থেকে লুকানোর। একা একাই ভিজছো? আমাকে কেন ডাকলে না ননদিনী? তুমি কখন এলে? অনেকক্ষণ হলো। তুমি এতই মগ্ন ছিলে যে আমাকে খেয়ালই করনি। তা কি এত ভাবছিলে শুনি? আম্মার কাছে শুনেছিলাম তুমি বৃষ্টি পছন্দ করো না। হ্যাঁ,
তেমন একটা পছন্দ নয়, তবে আজ কেন যেতে ইচ্ছে হলো? তোমার কি কিছু হয়েছে? আমাকে বলতে পারো নূর। না তো, আমার আবার কি হবে? তুমি বেশি ভাবছো ভাবি। সত্যি বলছো তো? একদম। রাতে নূরের কাঁপুনি দিয়ে জ্বর হলো। ছোঁয়ায় অভ্যস্ত থাকে তেমন সমস্যা হলো না। নাহার বেগম ইচ্ছে মতো নূরকে বকাবকি করছে। যখন অভ্যাস নেই তখন কেন অবেলা ভিজল? এই নিয়ে মায়ের সাথে রাগ করে আছে নূর। সে জানে তার রাগ করাটা বেমানান, কিন্তু মনের অবস্থা তার মোটেও ভালো নেই। সেটা তো কাউকে বুঝতে পারছে না। 3 দিন ভার্সিটি যায়নি নূর। রোহিতের 3 দিন এসে ঘুরে গেছে। তাহলে কি মেয়েটা আবারও হারিয়ে গেল? আর রোহিতের সামনে আসবে না? কিন্তু রোহিতকে অবাক করে দিয়ে আজ নূর এলো। দেখে বোঝাই যাচ্ছে কিছুটা পরিবর্তন। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। নূর রোহিতকে লক্ষ্য করেছে, কিন্তু তবুও পাশ কাটিয়ে চলে গেল সে। রোহিত পেছনে থেকে ডাকলেও ফিরে তাকায়নি। এমন কেন করছো নূর? শেষবারের মতন কি একটা সুযোগ পাবো না? রাত তখন গভীর। নুহাস পাশ হাতড়ে দেখলো ছোঁয়া নেই। এত রাতে কোথায় যাবে? সন্দেহবশত বাথরুম চেক করলো, না নেই। তারপর ব্যালকনিতে, সেখানেও নেই। একে একে ড্রয়িং রুম, ছাদ, কোথাও বাদ রাখেনি নুহাস। এত রাতে কোথায় গেল? মায়ের কাছে, কিন্তু সেখানে এত রাতে কেন যাবে? নুহাস রুমে এসে ভাবছিল কি করবে এখন। ছোঁয়ার ফোন নিয়ে যায়নি, তাই চিন্তাও হচ্ছে কোনো বিপদ হলো না তো। এমন সময় কি জানি কিছু পড়ে যাওয়ার শব্দ হলো। নুহাস দেরি না করে সেখানে গেল। ছোঁয়া দাঁড়িয়ে আছে। তুমি এখানে? কিন্তু আমি যে একটু আগে দেখে গেলাম, তখন তো তুমি ছিলে না। কিন্তু আমি তো এখানেই ছিলাম, আপনি হয়তো ভুল দেখেছেন। ভুল দেখবো আমি? আসলে আমার খিদে পেয়েছিল তাই এসেছিলাম। কিছু আছে নাকি দেখার জন্য? তো খাওয়া শেষ? হ্যাঁ। কিন্তু রান্না করা কোনো খাবার তো নেই আমি যতদূর জানি। তাহলে কি এমন খেলে? এবার কি বলবো, সত্যিই তো কোনো খাবার নেই। এসব ভাবতেই টেবিলের দিকে চোখ পড়ল ছোঁয়ার। দেখে একটু খুশি হলো। যাক, এই যাত্রায় বেঁচে যাবে। কেন, ফল খাচ্ছিলাম। ওইটা তো এখানেই কাটা আছে, আপনি খাবেন না? না, ঘরে যাও, আমি আসছি। আপনিও আসুন না। 1 মিনিট। তোমার হাতে রক্ত কোথা থেকে এলো দেখি? নুহাসের কথায় পিলে চমকে উঠে ছোঁয়ার। তাড়াহুড়ো এটার কথা ভুলেই গেছে সে। আজ যার জন্য ছোঁয়া গিয়েছিল, কোনো কারণে সে হাত ফসকে বেরিয়ে যায়। তাদের মধ্যেও হাতাহাতি হয়। হাতাহাতির এক পর্যায়ে তার হাতের একটা ধারালো ছুরি দিয়ে ছোঁয়ার হাতে আঘাত করে। তখনই এই ঘটনা ঘটে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ছোঁয়া কাজ সম্পন্ন করে তবেই এসেছে, কিন্তু এটা তো নুহাসকে বলা যাবে না। কি হলো? কি এত ভাবছো? কিছু জানতে চেয়েছি তো। আসলে ওই ফল কাটতে গিয়েই। আর ইউ ক্রেজি? ফল কাটতে গিয়ে এভাবে কেউ হাত কাটে? ক্ষত দেখে তো মনে হচ্ছে অনেক ধারালো ছুরি। এই ছুরি এত ধারালো? সেটা আমি কি করে বলবো, আশ্চর্য। এমনভাবে কথা বলছেন যেন আমি মিথ্যা বলছি। কোথায় ওষুধ লাগিয়ে দিবে তা না, শুধু শুধু প্রশ্নই করে যাচ্ছে তখন থেকে। এই হাত ছাড়ুন তো, আমি লাগিয়ে নিচ্ছি ওষুধ। তার কোনো প্রয়োজন নেই, ঘরে চলো, আমি দিচ্ছি। এই যাত্রায় বেঁচে গেলাম। উফ, এত প্রশ্ন কেউ করে? ভাগ্যিস তখন ফল কাটার কথা মাথায় এসেছিল, তাই তো আজ না হলে ধরা পড়ে যেতাম। কি বিড়বিড় করছো তখন থেকে? কই কিছু না তো। আজও নূর দেখলো রোহিত দাঁড়িয়ে আছে। নূর একবার এড়িয়ে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। নূর প্লিজ একবার কথা বলো। আমি বুঝতে পারছি না স্যার, আপনি এমন কেন করছেন? এসবের মানে কি? নূর, আমি একটা সুযোগ চাই, প্লিজ একটা সুযোগ দাও আমাকে। আপনার মনে হচ্ছে না আপনি একটু বেশি করে ফেলছেন? আর বারবার কিসের সুযোগের কথা বলছেন আপনি? আমরা কি কোথাও বসে কথা বলতে পারি? না, আমি আপনার সাথে কোনো রকম কথা বলতে চাই না। এতবার রিকোয়েস্ট করছি তবুও শুনছো না। তুমি তো এমন ছিলে না। হয়ে গেছি, পরিস্থিতি শিখিয়ে দিয়েছে। একটা সুযোগ দাও প্লিজ, প্রমিস। তোমাকে আর কষ্ট পেতে দেব না। আমরা বিয়ে করব নূর। দয়া করতে চাইছেন নাকি করুণা? নূর প্লিজ স্যার, আমি কারো দয়ার পাত্রী হয়ে থাকতে চাই না। আর এটা তো মিথ্যে না, ভাবিকে আপনি ভালোবাসেন, তার জন্যই তোমাকে। যাই হোক, আমার মনে হয় আপনার আর কিছু বলার নেই। রোহিত নূরকে আর কিছুই বলতে পারল না। নূর সে সুযোগটাই দিল না। নিজেকে অনেক কষ্টে এমন তৈরি করেছে। নিজের ভাগ্যকে মেনে নিয়েছিল নূর। তবে কেন আবার সেই দখনের মুখোমুখি হতে হলো? সব কিছু ছেড়ে দিয়েই তো এসেছিল। আজ নুহাস পার্টি অফিসে যায়নি, ঘরে বসে একটা মিটিং সেরেছে। ছোঁয়া নাহার বেগমের সাথে রান্না করছে। ছেলে মেয়ের পছন্দের খাবার বানাচ্ছে নাহার বেগম।
বাদ যায়নি ছোঁয়াও। আজ ছোঁয়া নিজের হাতে নুহাসের জন্য পাস্তা রান্না করেছে। চিকেন পাস্তা নুহাসের পছন্দ, সেটাই বানাচ্ছে। বিয়ের এতদিন পর ছোঁয়া আজ নিজে থেকেই নুহাসের জন্য কিছু বানাচ্ছে। আম্মা একটু দেখবেন কেমন হয়েছে? ও মা, তুমি রান্না করছো, আবার দেখতে হবে কেন? অবশ্যই ভালো হবে। তবুও আপনি দেখুন সব ঠিকঠাক আছে কিনা। আপনার ছেলে যে দেখা হয়ে গেল, পরে মন মতো না হলে আমাকে কথা শুনিয়ে দিবে। রাতে খাওয়ার টেবিলে সবাই খেতে বসেছে। ছোঁয়া অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে নুহাসের দিকে, কিন্তু লোকটা এখনো পাস্তা ছুঁয়ে দেখেনি। এটা নূর লক্ষ্য করে নুহাসকে বলল, ভাইয়া পাস্তাটা আগে খাও না, খেয়ে বলো কেমন হয়েছে। ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না। সে কি, এটা তো তোমার প্রিয় খাবার। ভাবি এত কষ্ট করে রান্না করলো আর তুমি বলছো খাবে না। কে রান্না করেছে? তোমার বউ। যা, ও কেন রান্না করতে যাবে? এটা তো আম্মা রান্না করেছে। নুহাস কথাগুলো ইচ্ছে করে বলেছিল ছোঁয়াকে রাগানোর জন্য। রান্নার সময় নুহাস দেখেছে, তাই সে জানে এটা ছোঁয়াই করেছে। ছোঁয়া যে নুহাসের পছন্দের খাবার রান্না করবে, এটা নুহাসের ভাবনার বাইরে ছিল। নুহাস, কি হচ্ছে? এটা সত্যি ছোঁয়া মা বানিয়েছে। তাহলে আমি এটা খাচ্ছি না। খেতে হবে না আপনাকে, আমি এটাতে বিষ মিশিয়েছি। দিন, এটা আমিই খাবো, খেয়ে মরে যাব। বলতে বলতে 2 চামচ মুখে নিয়েছে ছোঁয়া। তা দেখে নুহাস সেটা করে কেড়ে নিল। আমার খাবারে হাত দিলে কোন সাহসে তুমি? হাউ ডেয়ার ইউ! 100 দিব, 1000 বার দিব, তাতে আপনার কি? ছোঁয়া হন করে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল। আরে ভাবি, কোথায় যাচ্ছ? দেখলে তোমার জন্য এখন না খেয়ে থাকবে। তুমি এমন করো কেন ভাইয়া? নুহাস খাবার শেষ করে ছোঁয়ার খাবার নিয়ে ঘরে গেল। ছোঁয়া উল্টো মুখ করে শুয়ে আছে। তা দেখে নুহাস খাবারের প্লেট টেবিলে রেখে ছোঁয়ার কাছে গেল। কেন জানি ছোঁয়াকে রাগাতে তার ভালোই লাগে। কোনো রকম হাসি চাপিয়ে ছোঁয়াকে ডাকলো নুহাস, কিন্তু ছোঁয়া কোনো সাড়া দিল না। উঠো বউ, খাবার এনেছি। আমি কি আপনাকে বলেছি খাবার আনতে? জানতো এখান থেকে, ঢং করতে হবে না। আমার কি দোষ বলো তো? বিয়ের পর থেকে আজ অবধি আমার সাথে ভালো করে কথা বলেছো? যতবার আমি কথা বলেছি বা তোমার কাছাকাছি গেছি জোর করে, তাহলে আজ যে তুমি আমার জন্য এটা বানিয়েছো, তাতে কি আমার অবিশ্বাস হওয়ার কথা নয়? সত্যি তো, ছোঁয়া নুহাসের সাথে ভালো করে কথা বলা তো দূর, কখনো ভালো করে তাকিয়েও দেখেনি। আচ্ছা চলো একটা ডিল করি। রান্নাটা যখন তুমিই করেছো তাহলে খাইয়ে দাও, তবেই খাবো। আমি পারবো না। ঠিক আছে, তাহলে আমিও খাচ্ছি না। বাচ্চাদের মতো জেদ করছেন কেন? তুমি শুনছো না কেন? ধুর, আচ্ছা আসুন। আমি একা খেলে তো হবে না, তোমার খাবারও এনেছি, এসো খেয়ে নিবে। সকালে নুহাস বাইরে যাওয়ার সময় নাহার বেগমকে বলে গেল আজ নূরকে ওর এক ফ্রেন্ড তার পরিবার নিয়ে দেখতে আসবে, নূর যেন রেডি থাকে। এদিকে এই কথা শুনে নূর হতভম্ব। ভাই কেন এখন বিয়ের কথা বলছে? কিন্তু ও তো রোহিতকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু ভাইয়া আমি। দেখলেই বিয়ে হয়ে যায় না নূর, ওরা শুধু দেখতে আসবে। তেমন হলে এখন শুধু আংটি পরিয়ে রাখবে। কিন্তু আমি বিয়ে করতে চাইছি না। এই বিষয় নিয়ে আমি আর কিছুই বলতে চাই না নূর। রেডি থাকবি, আমি ওদের সাথে নিয়েই ফিরবো। মা, তুমি কি কিছু বলবে না? নুহাস তো ঠিকই বলেছে নূর, তাছাড়া ও তো তোর খারাপ চায় না। তাছাড়া তুই কি কাউকে পছন্দ করিস? কি সব বলছো? তাহলে বিয়ে কেন করতে চাস না তুই? আগে দেখ না, হয়তো তোর তাকে ভালো লাগবে। তুই এক কাজ কর, আজ ভার্সিটি যেতে হবে না, আমি রান্নার ব্যবস্থা করি। আম্মা, আমি একটু বের হব, তাড়াতাড়ি ফিরে আসব। নূর, আমি এসে তোমাকে সাজিয়ে দিব, কেমন? নূরের পুরো পৃথিবীটাই এক মুহূর্তের জন্য থমকে গেল। ভাইয়ের মুখের ওপর কথা বলার সাহস নেই তার, কিন্তু এভাবে সবটা শেষ হয়ে যাবে সেটাও মানতে পারছে না। এত জরুরি তলব, কি ব্যাপার রোহিত? আসলে কিভাবে যে বলবো। এত ভনিতা না করে কি বলবে বলো না। আমার আজ একটু তাড়া আছে, আমার ননদকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। ননদ মানে নূর? হ্যাঁ, তুমি কি করে জানো? আসলে আমি নূরকে নিয়ে কথা বলতে চাইছি। ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো প্লিজ। তারপর শুরু থেকে সবটা বলল রোহিত। সব কিছু শুনে ছোঁয়ার এটাই মনে হলো 3 বছর আগে নূরের অ্যাক্সিডেন্ট, পরপর 2বার ফেল করা, এর কোনোটাই কাকতালীয় নয়। রোহিতই তার মূল কারণ। এবার রোহিতের ওপর রাগ হলো ছোঁয়ার। মেয়েটাকে একটা সুযোগ দিলে কি হতো? তুমি কি জানো, তোমার এই মেয়েটা মানতে পারেনি, ওর জীবন থেকে 3টা বছর হারিয়েছেও। আচ্ছা, পরপর 2বার ফেল করায় তোমার মনে হয়নি
এত ভালো একটা স্টুডেন্ট ফেল কিভাবে করতে পারে? তারপর 3টা বছর দেখোনি, একটা খোঁজ নিয়ে দেখেছিলে? আমি বুঝতে পারছি না কি বলছো তুমি। 3 বছর নষ্ট মানে? আচ্ছা, তুমি বলো, নূরের কি এখন ভার্সিটিতে পড়ার কথা? এই প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লাগছে, কিন্তু জানতে পারিনি। কেন বলো তো? ছোঁয়া নূরের অ্যাক্সিডেন্টের সব কিছুই রোহিতকে জানিয়ে দিল। এই কথাটাই হয়তো সেদিন নূর বলতে গিয়েও বলেনি। আমি এটা কি করলাম ছোঁয়া? একটা মেয়ের জীবন এভাবে শেষ করে দিলাম। কিন্তু আমি তো এমন কিছু হোক তা চাই না। এবার কি হবে? নূর তো আমাকে মেনে নিবে না। মেনে না নেওয়ারই কথা। আমার মনে হয় নূর তোমাকে এখনো ভালোবাসে, তাই পাত্রের কথা শুনে তখন অমন রিয়াক্ট করছিল। তাহলে ও কথা কেন বলতে চায় না? এটাই স্বাভাবিক রোহিত, মেয়েটা অনেক কিছু সহ্য করেছে। ওর কথা ছাড়ো, ওর জায়গায় আমি থাকলে এর থেকেও বেশি কিছুই করতাম হয়তো। এসব এখন ভেবে লাভ নেই। কি করলে এই বিয়েটা আটকানো যায় সেটাই আমাদের ভাবতে হবে। মিস্টার নুহাসকে দেখে আমার যা মনে হলো এই বিয়েটা উনি দিবেনই। না, এটা হতে দেওয়া যাবে না। তুমি আমার হেল্প করো প্লিজ। তোমাকে হারিয়েছি, নূরকে হারাতে চাই না। তার জন্য যা করতে হবে আমি তাই করব। নূর, সত্যি করে বলো তো, তুমি কাউকে ভালোবাসো না? তুমিও শুরু করলে মায়ের মতো। আমার জীবনে কেউ নেই। তাহলে তো আর কিছু বলার নেই। তাহলে সাহিল ভাইকে অবশ্যই পছন্দ হবে তোমার। আগে দেখেছো কখনো? ছোটবেলায় হয়তো দেখেছি, আমার ঠিক মনে নেই। এর মধ্যে নাহার বেগমের ডাক পড়ল। নূরকে নিয়ে যেতে বলেছে নুহাস। চলো, তোমার ডাক পড়ে গেছে। নূর লক্ষ্য করল তার পা দুটো এগোতে চাইছে না। না চাইতেই চোখে অবাধ্য পানি এসে ভর করছে। নিজেকে আটকে রাখার আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে নূর। ছোঁয়া সবটাই খেয়াল করেছে, কিন্তু মুখে কিছুই বলল না। সে অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। নূর সবাইকে সালাম দিল। সাহিলের মা নূরকে নিজের পাশে বসালেন। নূরকে তো আমাদের পছন্দ হয়েছে বাবা নুহাস। আমরা চাইছিলাম আজই আংটি পরিয়ে যেতে, যদি তোমার মত থাকে। হ্যাঁ, অবশ্যই, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে, এই বিয়ে হবে না। এ কি, আপনি এখানে? হ্যাঁ আমি। না, মাত্র এসেছে, বাইরেই আছেন। এসবের মানে কিছু আর তুমি ওনাকে ডেকেছো? ঠিক ডাকিনি, জানিয়েছি শুধু। 1 মিনিট, কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, আসলে নূর আমাকে ভালোবাসে, সেটা আজ থেকে নয়, কলেজে পড়ার সময় থেকে। নূরের জীবনে যা ঘটে গেছে তার জন্য প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আমিই দায়ী। এসব কি নূর, তুই আমাকে আগে কেন সব বলিসনি? আমি আসলে, তুমি এই বিয়েতে রাজি? হ্যাঁ, ভাইয়া যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আপনি কেন এসেছেন এখানে? কেন এসেছি তুমি বুঝতে পারছো না? এই যে তোমার পিছনে দিনের পর দিন পাগলের মতন ঘুরছি, তবুও তুমি বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না? নূর, তুমি কি তোমার ভাইকে ভয় পাচ্ছ? দেখো দেখো, আমার ভুল বুঝতে পেরেছি। প্লিজ আমায় শাস্তি হিসেবে অন্য যে কোনো শাস্তি দাও, আমি মেনে নেব, কিন্তু অন্য কারোর হবার চেষ্টা করো না। হাত ছাড়ুন, লাগছে আমার। অনেক হয়েছে মিস্টার রোহিত, আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন। নূর আমার পছন্দ করা ছেলেকেই বিয়ে করবে। সরি মিস্টার নুহাস, আপনি একজনকে আমার থেকে কেড়ে নিয়েছেন। তখন আমি কিছু করতে পারিনি ঠিকই, কিন্তু নূরকে আমি হারাতে চাই না। দুজনেই খুব রেগে। এদের না থামলে যা কিছু হয়ে যাবে তা বুঝতে বাকি নেই কারোর। ছোঁয়া এবার মুখ খুলল। নুহাস, আপনার সাথে আমার কথা আছে, প্লিজ একটু ঘরে চলুন। যা বলার এখানেই বলো। বিষয়টা সিরিয়াস, প্লিজ। ছোঁয়া নুহাসের সাথে কথা বলছে অনেকটা সময় হলো, কিন্তু কেউ বের হচ্ছে না ঘর থেকে। সাহিলকেও ডেকে নিয়েছে এক ফাঁকে। রোহিত এখনও নূরের হাত ধরে আছে। ছাড়ানোর চেষ্টা করেও নূর ব্যর্থ। রোহিতের কোনো হেলদোল নেই। আজ যা কিছু হয়ে যাক নূরের হাত সে ছাড়বে না, ঠিক করে নিয়েছে। এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। আমার বোনটা এভাবে শেষ হয়েছে আর আমি ভাই হয়ে কিছুই জানি না। তুমি আগে আমাকে কেন বলনি ছোঁয়া? আসলে আমি নিজেও আজই জেনেছি সবকিছু। আমি সাহিলের পরিবারকে কি বলবো? এক কাজ করলে কেমন হয়, সাহিল ভাইকে ডেকে সব কিছু বুঝিয়ে বলি। আমি শিওর উনি ঠিক বুঝতে পারবেন এবং আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বলতে পারবে। হ্যাঁ, তাই করি। সেই থেকে তিনজন আলাপ করেই যাচ্ছে। এমন নয় যে সাহিল নূরকে ভালোবাসে। অনেকদিন ধরেই বিয়ের জন্য মেয়ে খুঁজছিল বাবা মা, তাই নূরকে দেখতে আসা। তাই খুব সহজেই সবটা মেনে নিয়েছে সাহিল। এত কিছুর পরে রোহিত একবারের জন্য নূরের হাত ছাড়েনি,
বরং আরও শক্ত করে আগলে নিয়েছে। এবার নূরের খুব খারাপ লাগছে বাড়িতে এতগুলো মানুষের সামনে। হাতটাকে ছিঁড়ে ফেলবে, ছাড়ুন। একবার যখন ধরেছি আর ছাড়ছি না, অনেক কষ্টে পেয়েছি। এবার একটু বেশি বেশি হচ্ছে না? একদম না, এবারই ঠিক হচ্ছে। সবার অবসান ঘটিয়ে ছোঁয়া নুহাস এলো, সাথে সাহিল। সাহিল নিজের বাবা মাকে সবটা বুঝিয়ে বলেছে, সবার থেকে বিদায় নিয়ে চলেও গেছে। মিস্টার রোহিত, আপনি আপনার মাকে নিয়ে আসুন, আংটি বদলটা আজই সেরে ফেলি। কিন্তু আমি ওনাকে বিয়ে করতে চাই না। অন্য কারো ভালোবাসায় ভাগ বসাতে চাই না আমি। কারো দয়া নিয়েও বাঁচতে চাই না। নূর শোনো। নুহাস যেতে নিলে ছোঁয়া আটকে দেয়। যাবেন না, এটা ওদের দুজনের ব্যাপার, ওরা মিটিয়ে নিবে। আমরা বরং এদিকটায় সব ম্যানেজ করি। রোহিত ঠিক নূরকে বুঝিয়ে নিয়ে আসবে। এতক্ষণ সব নীরব চোখে দেখছিলেন নাহার বেগম। এবার আর চুপ করে থাকতে পারল না। তোমরা আমায় একটু বলবে এখানে কি হচ্ছে, এসবের মানে কি, আর ওই ছেলেটার সাথেই বা নূরের সম্পর্কে কি? ছোঁয়ার শাশুড়ি মাকে সব খুলে বলল। সব শুনে নাহার বেগম ভেঙে পড়েন। আদরের মেয়ের সাথে এত কিছু হয়ে গেল, আর মা হয়ে তিনি মেয়ের মনের খবর রাখতে পারেননি। মেয়ের মুখের দিকে তাকেও কিছু বুঝতে পারেনি। তবে কি মা হিসেবে তিনি ব্যর্থ? এইভাবে কেন ভাবছেন আম্মা? এখানে কারোর কোনো হাত নেই। এই দেখুন না, যদি রোহিত আগে আমার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতো, আমি কি এসব কিছু হতে দিতাম? বা আপনারা জানলে কি আজ নূরের এত কিছু হতো না? তো কিন্তু হয়ে গেছে, আর যা হয়ে গেছে তা নিয়ে তো ভেবে লাভ নেই। আমরা বরং যাতে আর খারাপ কিছু না হয় সেটা করি। নূর রোহিতকে ছাড়া ভালো থাকতে পারবে না আম্মা। আর রোহিত ওর ভুল বুঝতে পেরেছে, ও নূরকে সত্যিই খুব ভালোবাসে। রোহিত নূরের পিছন পিছন ওর রুম পর্যন্ত চলে এসেছে। নূর দরজা বন্ধ করার আগেই রোহিত আটকে দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, এত করে বুঝাচ্ছি, বুঝতে পারছো না? রোহিত বুঝতে পারলো সে একটু বেশি রিয়্যাক্ট করেছে, তাই নিজেকে যথাসম্ভব শান্ত রাখলো। এবার নরম সুরেই বলল, আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেগে আছো, চলো আমরা ঠান্ডা মাথায় একটু বসে কথা বলি প্লিজ। নূর কোনো কথা বলল না, চুপচাপ বিছানার একপাশে গিয়ে বসে পড়ল। রোহিত একটা চেয়ার টেনে নূরের সামনে বসে আছে। মেয়েটা কাঁদছে, মুখটা অসম্ভব লাল হয়ে আছে। নাহার বেগমের গায়ের রং পেয়েছে মেয়েটা। একটু রেগে গেলে বা কান্না করলে চোখ মুখ লাল হয়ে যায় তার। রোহিত নূরের হাত নিজের হাতের মধ্যে নিয়ে নেয়। নূর ছাড়াতে গেলে রোহিত তার সফল হতে দেয় না। আমি জানি নূর তুমি কি ভাবছো। তুমি হয়তো ভাবছো ছোঁয়াকে না পেয়ে আমি তোমাকে চাইছি, ছোঁয়াকে আমি এখনো ভালোবাসি, কিন্তু এটা সত্যি নয়। হ্যাঁ, আমি মানছি ছোঁয়াকে আমি পছন্দ করতাম, কিন্তু তখন আমি বুঝিনি যে মনের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি জানো না, তোমাকে আমি অনেক খুঁজেছি, মিস করছি খুব, কিন্তু তাই বলে প্রকাশ করিনি। সেদিন তোমাকে দেখে আমি নতুন করে তোমাকে নিয়ে ভেবেছি, ছোঁয়াকে নিয়েও ভেবেছি, কিন্তু তোমাকে নিয়ে ভাবতে যা ফিল করেছি ছোঁয়াকে নিয়েও তাই ফিল করিনি। অনেক দেরি হলেও আমি বুঝতে পারছি যে ছোঁয়া নয়, তুমি আমার ভালোবাসার মানুষ। আমাকে শেষবারের মতন একটা সুযোগ দাও, কথা দিচ্ছে আর কখনো কষ্ট পেতে দেব না তোমায়। তোমার সাথে যা যা হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী, আমাকে একটু প্রায়শ্চিত্ত করতে দাও। একাধারে কথাগুলো বলে থামলো রোহিত। নূর তখনও চুপ। তা দেখে রোহিত হতাশ, কিন্তু হাল ছাড়ল না। এখনো চুপ থাকবে, কিছুই বলবে না? আপনি সত্যি ছোঁয়া ভাবিকে ভালোবাসেন না? একেবারে বাসি না সেটা বললেও ভুল হবে, কিন্তু তোমার মতন হয়তো না। আমাদের অনেক দিনের সম্পর্ক নূর, একটু তো সময় লাগবে, তাই না? ঠিক আছে, আমি রাজি, কিন্তু ভাইয়া রাজি হলে তবেই। সত্যি বলছো? তোমার ভাইয়াকে ছোঁয়া রাজি করিয়ে নেবে? দরকার পড়লে আমি তার অ্যাসিস্ট্যান্টের কাজ করব, তবুও তোমাকে আমার লাগবেই। আমার ভাইয়া অতটাও খারাপ নয় যে ওকে চিনতে পারে না। তার মতো বোকা আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, এবার নিচে চলো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। পারিবারিকভাবে নূর রোহিতের আংটি বদল হয়ে গেল। সবাই বিদায় নিয়ে চলে গেছে। অনেক সময় হলো নূর নিজের ঘরে ঘুমাচ্ছে। অনেকদিন একটু শান্তিতে ঘুমায় না সে। আজ যেন শান্তির ঘুম পাচ্ছে। নাহার বেগম মেয়ের পাশে বসেছিলেন। সবাই নিজের ঘরে গেছেন। তার মেয়েটার উপর দিয়ে অনেক কিছু গেছে। আজ যদি রোহিত না আসতো, যদি নূরকে মেনে না নিত, কি জানি নূরের কি হতো। ও তো মন থেকে বিয়েটা মেনে নিতে পারতো না। একটু একটু করে রোজ মারা যেত। রাত গভীর। নুহার ছাদে বসে আছে, ছোঁয়া অপেক্ষা করছে নুহাসের। বিকেলের ঘটনার পর থেকে নুহাস কেমন চুপচাপ হয়ে আছে, ভালো করে কথা বলছে না। সারাক্ষণ যার ভয় সবাই গুটিয়ে থাকে। হুট করে তার গুটিয়ে যাওয়া ছোঁয়া মেনে নিতে পারছে না।
তার চেয়ে তাকে সারাক্ষণ বকাবকি করলেই বেশি ভালো লাগে। লোকটা কি বেশি কষ্ট পেয়েছে? এত রাত হলো এখনো আসছে না কেন? ছাদে গিয়ে দেখবো একবার। যেই ভাবা সেই কাজ। ছোঁয়া ছাদে গিয়ে দেখলো নুহার ছাদের এক কিনারায় চুপটি করে বসে আছে। এভাবে বসে আছেন যে, ঘরে যাবেন না? তুমিও বসো না একটু আমার পাশে। ছোঁয়া কিছুই বলল না, গুটি গুটি পায়ে নুহাসের পাশে গিয়ে বসলো। এখানে আর কতক্ষণ বসে থাকবেন? রাতের খাবারও তো খাননি। ঘরে চলুন, খেয়ে একটু রেস্ট করবেন। আপনি কি নূরের বিষয় নিয়ে নিজেকে দোষ দিচ্ছেন? কিন্তু এতে তো আপনার কোনো হাত নেই। দোষ দিচ্ছি না, ভাবছি আমি হয়তো ওর ভাই হয়ে উঠতে পারিনি ছোঁয়া। যদি পারতাম অবশ্যই ওকে এত কষ্ট পেতে হতো না। এতগুলো বছর ও নিজের মধ্যে সব চেপে রেখেছে, অথচ আমি বুঝতেই পারিনি। আমি আমার বোনের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। ওর দিকে তাকালে নিজেকে কেমন অপরাধী মনে হয়। আমি হয়তো ওর নিজের ভাই হতে পারিনি। কী সব বলছেন আপনি? এখানে আপনার কোনো দোষ নেই নুহাস। আর নিজের ভাই মানে কি বলতে চাইছেন আপনি? তুমি একটা সত্যি জানো না ছোঁয়া, তোমার থেকে লুকিয়েছি আমি, কিন্তু এখন মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। কি কথা? আমি এ বাড়ির কেউ নই ছোঁয়া। বাবা আমাকে এক বৃষ্টির রাতে ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছিলেন। তখন আমি সবে 3 কি 2 দিনের বাচ্চা। আমি জানি না আমার মাকে, আমার বাবাকে। তখন থেকে আমি এই পরিবারের বড় ছেলের পরিচয় বেড়ে উঠি। বাবা আমাকে কখনোই পর ভাবেননি, এমনকি আম্মাও আমাকে কখনো সেই নজরে দেখেনি। নূর আর আমাকে কখনো আলাদা ভাবেননি। আম্মাকে আমি অনেক ভালোবাসি, আর নূর আমার অনেক আদরের। এই পরিবার আমাকে এতটা দিয়েছে, বিনিময়ে আমি কি দিলাম? না বাবাকে বাঁচাতে পেরেছি, না তার খুনিকে ধরতে পেরেছি, আর না নিজের বোনকে বুঝেছি। আর সবচেয়ে বড় অন্যায় করেছি তোমার সাথে। একটু থামলো নুহাস, আবার বলতে শুরু করলো। আসলে একদিন শপিং মলে তোমাকে দেখেছিলাম, তখন থেকেই তোমার জন্য আলাদা একটা জায়গা আমার মনে তৈরি করেছিলাম। তারপর কাজের চাপে প্রায় ভুলেই যাই তোমার কথা। তারপর তুমি সেদিন বিপুলকে যখন মারলে, তখন তোমাকে দেখে আমি আবার সেই পুরনো অনুভূতি খুঁজে পাই। তাই কোনো কিছু না ভেবেই তোমাকে বিয়ে করে ফেলি। তোমাকে এভাবে বিয়ে করার ইচ্ছা ছিল না আমার, কিন্তু তোমার ব্যবহার আমাকে এমনটা করতে বাধ্য করেছে। যখন রোহিতের সাথে দেখা করতে তোমার হাস্যোজ্জ্বল মুখ দেখে আমার খুব কষ্ট হতো, তাই এমনভাবে তোমায় বিয়ে করেছি। তোমাকে আমার আসল পরিচয় অনেকবার বলতে যেও বলতে পারিনি। যদি সত্যিটা জানার পর তুমি চলে যেতে যাও এই ভয়ে, আমায় ক্ষমা করে দাও ছোঁয়া। বাবাকে খুব ভালোবাসতাম। বাবা যেদিন খুন হলো সেদিন কারোর জন্য অপেক্ষা করছিল। বাবা খুব অস্থির ছিল সেদিন। আমার একটা জরুরি কাজ চলে আসায় রাতেই যেতে হয়েছিল। তারপর ফিরে আর বাবাকে পাইনি। বাবা বলেছিল সবসময় আমার পাশে থাকবে, কিন্তু বাবা কথা রাখেনি। বাবার মৃত্যুর পর অনেক ভেঙে পড়ি, কিন্তু সেটা নূর বা আম্মাকে বুঝতে দিতাম না। আপনাকে কি করে বলি, সেদিন আমার সাথেই বাবার দেখা করার কথা ছিল, কিন্তু আমি আসার আগেই কেউ তাকে মেরে ফেলে। আচ্ছা সব তো বলেই দিলাম, তুমি কি আমায় ছেড়ে চলে যাবে? এসব কথা এখন থাক, অনেক রাত হয়েছে, ঘরে চলুন। তার মানে তুমি থাকবে না, তাই না? যাবেই তো। আমার তো কোনো পরিচয় নেই, হয়তো কারো পাপের ফল আমি। চলে যাও তুমি, আমি তোমায় আর বাধা দিব না। সব নিজের মতো করে কেন ভাবছেন? শুনুন মিস্টার নুহাস, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এবার চলুন, খবরদার আর নিজেকে এমন ভাববেন না। আপনি যাই হন না কেন, না থাকুক আপনার আসল পরিচয়, আপনার একটাই পরিচয়, আপনি এবারের ছেলে, আমার স্বামী। এদিকে দেখতে দেখতে নুহাস ছোঁয়ার বিয়ের 6 মাস কেটে গেছে। পরিবর্তন ঘটেছে নুহার ছোঁয়ার সম্পর্কেও। কোনো বৃষ্টির রাতেই তাদের প্রণয় হয়েছে। মেনে নিয়েছে দুজন দুজনাকে। নূরকে এখন প্রায় রোহিত কলেজ থেকে নিয়ে আসে। মাঝে মাঝে দুজন ঘুরতে চলে যায়। সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টে গেছে। গতকাল ছোঁয়ার শরীরটা খুব খারাপ লাগছিল, তাই আসার সময় মেডিকেলে কিছু টেস্ট করিয়ে এসেছে। সে যেটা সন্দেহ করছে, যদি সেটাই হয় তবে এই মুহূর্তে তা কাউকে জানানো যাবে না, এমনকি নুহাসকেও না। তা না হলে তার অসম্পূর্ণ কাজ আর শেষ হতে পারবে না।
তার যে এখনও বাবাকে দেয়া কথা রাখা বাকি। আজ ছোঁয়া কোর্টে যায়নি, নুহাসও এখনও বাড়িতে। সবাই মিলে ড্রয়িং রুমে নিউজ দেখছিল। হঠাৎ কিছু একটা শুনে ছোঁয়া টিভির দিকে খুব উৎসাহ নিয়ে তাকালো। ছোঁয়ার দেখা দেখি নুহাসও লক্ষ্য রাখলো টিভিতে। দীর্ঘ 10 বছর পর দেশের মাটিতে পা রাখল সাবেক মন্ত্রী এরশাদ শিকদার। এক সময় রাজনীতিতে যুক্ত থাকলেও দীর্ঘ 10 বছর আগেই তার ইতি ঘটিয়েছেন এই নেতা। তাকে বরণ করে নিতে সাধারণ মানুষের ভিড় এয়ারপোর্টে। মুহূর্তেই ছোঁয়ার চোখ মুখ লাল হয়ে উঠল। নুহাস ঠান্ডা মাথায় সবটা পর্যবেক্ষণ করছে। ছোঁয়া আর বসে থাকলো না, নিজের ঘরে চলে গেল। নুহাসও কিছু একটা ভেবে ছোঁয়ার পিছু পিছু গেল। অনেকদিন পর আমার সেই কাঙ্ক্ষিত মানুষের খোঁজ আমি পেয়ে গেছি। ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি। রক্তের নেশা পেয়ে বসেছে আবার। এই নরপিশাচের রক্ত না পেলে কিছুতেই মাথা কাজ করবে না, কিছুতেই না। ছোঁয়া, কে ও? আপনি? হ্যাঁ, ওভাবে চলে এলে যে কিছু হয়েছে, আর এভাবে ভয় পেয়ে গেলে যে আমি আশাই। না, আসলে অনেক সময় এক জায়গায় বসেছিলাম তো, তাই ভালো লাগছিল না। আপনি এলেন যে, কিছু লাগবে? আমিও বউকে দেখতেই এসেছি। সকালের নিউজ দেখার পর থেকে ছোঁয়া একটু কেমন করছিল। অন্য সময় হলে নুহাস প্রশ্ন করতো একের পর এক, কিন্তু আজ করছে না। ও শুধু ছোঁয়াকে লক্ষ্য করছে। ও যেটা সন্দেহ করছে সেটা যদি সত্যি হয়, তবে আজ অনেক বড় কিছু হতে চলেছে। আলমারিতে একটা ব্যাগ ছিল, পাচ্ছি না। আপনি কি দেখেছেন নুহাস? কিসের ব্যাগ বলো তো? আমি তো কোনো ব্যাগ দেখিনি। আরে তাহলে যাবে কোথায়? এত রাতে তুমি ব্যাগ দিয়ে কি করবে সেটাই তো বুঝতে পারছি না। এসো, শুয়ে পড়ো, কাল সকালে না হয় খুঁজো আবার। ছোঁয়া অপেক্ষা করছে নুহাস কখন গভীরভাবে ঘুমিয়ে যাবে। আজ এত দেরি কেন করছে ঘুমোতে? কি ভাবছো? কিছু না। ঘুমাওনি কেন এখনো? সেটা তো আরও প্রশ্ন। আপনি কেন এখনো জেগে আছেন? বউ না ঘুমালে আমি কি করে ঘুমাই? অনেক অপেক্ষার পর ছোঁয়া লক্ষ্য করলো নুহাস ঘুমিয়ে গেছে। তাই চুপি চুপি খুব সাবধানে খাট থেকে নামলো ছোঁয়া। আবারও সে ব্যাগটা খুঁজছে। এবার আর বেশি কষ্ট করতে হলো না। কি আশ্চর্য, তখন তো এখানে খুঁজলাম, পেলাম না কেন? যাই হোক, এবার আমায় বেরোতে হবে খুব সাবধানে। নুহাস বুঝতে পারলে আমি আর বেরোতে পারবো না। ছোঁয়া বের হওয়ার পর নুহাসও তার কাজে লেগে পড়ল। ছোঁয়াকে কেউ ফলো করছে, এটা ছোঁয়ার অজানা। সবটাই নুহাসের কথা অনুযায়ী হচ্ছে, যাতে ছোঁয়ার কোনো রকম বিপদ না হয়। রাতের আধারে একা একা হাঁটছে ছোঁয়া। সে মূলত গিয়েছিল এরশাদ শিকদারের ডুপ্লেক্স বাংলোতে। রাতের সিকিউরিটির জন্য যার জন্য গিয়েছিল তাতে সফল হতে পারেনি। তবে একটা খবর সে শুনেছে, যেটা শুনে তার এখন অন্য চিন্তা মাথায় ঘুরছে। যদি এই কথা সত্যি হয় তবে নুহাসের অনেক বিপদ। না, এটা হতে দেওয়া যাবে না। নুহাসকে এদের থেকে বাঁচাতেই হবে। রুমে গিয়ে ছোঁয়া চমকে গেল। নুহাস বসে আছে, দেখে মনে হচ্ছে তার অপেক্ষায় ছিল। ছোঁয়ার গলাটা শুকিয়ে এলো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনি জেগে আছেন? কেন, ঘুমিয়ে থাকলে সুবিধা হতো বুঝি? মানে? কোথায় গিয়েছিলে? এত কিছুর পরেও চুপ করে থাকবে? আমি আসলে... অনেক হয়েছে। ওই খুনগুলো তুমিই করেছিলে তাই না? আমি ভাবতে পারছি না আমার স্ত্রী একজন খুনি। আপনি এসব কি বলছেন নুহাস? কেন, মিথ্যা বলেছি কিছু? তুমি অস্বীকার করতে পারবে ওই খুন সম্পর্কে তুমি কিছুই জানো না? সেদিন তোমার হাত ফল কাটতে গিয়ে কেটে যায়নি, বরং কেউ কেটে দিয়েছে তাই না? তোমার ওই বিশেষ পোশাক আমি দেখে নিয়েছি ছোঁয়া। 1 মিনিট দেখো তো এটা চিনতে পারছো কিনা? এটা তো... হ্যাঁ, এটা তোমার হাতের ব্রেসলেট, যেটা আমি বাবা মারা যাওয়ার পরদিন গেটের একটা কোনায় পেয়েছিলাম। এবার বলো না যে এটা তোমার নয়। আমি সব কিছু জেনে তবেই তোমাকে বলছি। তোমার ফোনের ওয়ালপেপারের ছবিটাতে এই ব্রেসলেটটাই তো পরে আছো তুমি তাই না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এটা আমাদের বাড়ির সামনে কি করে এলো? তার মানে খুনের রাতে তুমি এসেছিলে? চুপ করে থাকবে না ছোঁয়া, বলো প্লিজ। নুহাসের চিৎকারে মনে হলো পুরো বাড়িটা কেঁপে উঠেছে। ভাগ্যিস রুমটা সাউন্ড প্রুফ, তাই কেউ কিছু শুনতেই পেল না। আপনি আমাকে ভুল বুঝছেন নুহাস। তবে ঠিকটা বুঝাও আমাকে। হয় তুমি আমাকে সবটা খুলে বলবে, নয়তো আমি ধরে নিব আমার বাবাকে তুমিই খুন করেছো, আর আমি তোমাকে নিজের হাতে শাস্তি দেব। নুহাস চৌধুরী কি এটা এখন বুঝবে তুমি? বলো। আমি আমি আপনার বাবাকে মারিনি নুহাস। আমি তো সেদিন... কি থেমে গেলে কেন? তুমি সেদিন কি... বেশ, সব যখন জেনেই গিয়েছেন, আমিও আর কিছুই লুকোতে চাই না। আমিও হাঁপিয়ে গেছি লুকাতে লুকাতে। সেদিন মা বাবার 16 বছর বিবাহ বার্ষিকী ছিল।
আমি মামার বাড়িতে সিলেট ছিলাম, মা বাবাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তাদেরকে না জানিয়েই মামার সাথে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এসেছিলাম। বৃষ্টি থাকায় আমাদের যেতে একটু দেরি হয়ে যায়। গিয়ে কি দেখেছিলাম জানেন নুহাস? আমি ভাবিনি যে বাবা মাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাব। আমি দেখেছিলাম আমার বাবা নিথর শরীরটা, জানোয়ারগুলো মুখটাও থেতলে দিয়েছিল। বাবাকে শেষবার বাবা বলেও ডাকতে পারিনি। আপনি তো আম্মাকে খুব ভালোবাসেন তাই না? আপনি নিজের মায়ের নগ্ন শরীর দেখলে কি করতেন, বা এমন কিছু দেখে সহ্য করতে পারতেন? আমি দেখেছি ওরা আমার ফুলের মতো মাকেও ছাড়েনি, খুব লেখিয়েছিল, আমার মায়ের সতীত্ব নষ্ট করেছিল। এইটুকু করেই শান্ত হয়নি, মাথায় গুলি করেছিল। ভাগ্য ভালো হয় গুলিটা মাথার সাইডে লেগেছিল, তবুও 3 বছর কোমায় ছিলেন তিনি। সেই যাত্রায় মাকে বাঁচাতে পারলেও বাবাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলি। তখন মামাই আমাদের দায়িত্ব নেন। আমার মা মামার খুব আদরের ছিলেন। ভাবুন তো, যদি তখন মামা আমাদের পাশে না থাকতো কোথায় যেতাম আমি? মাকে বাঁচাতে পারতাম? 12 বছরের একটা মেয়ে কোথায় যেত? সেদিনই ঠিক করেছিলাম কাউকে ছাড়বো না, এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। বাবার একটা ডায়েরি পেয়েছিলাম, আমি সেখানে অনেক কিছুই লেখা ছিল। সেখান থেকেই রহিম, বিপ্লব আর তাহের এর বিষয়গুলো জানতে পারি। রহিম বিপ্লবকে আমি আগে থেকে চিনতাম না, কিন্তু তাহের ছিল আমার বাবার অ্যাসিস্ট্যান্ট। বাবাকে শেষ করতে ও শেষ পর্যন্ত ওই পশুদের সাথে হাত মিলায়। তার একটাই কারণ, টাকা। টাকার কাছে গুরু নামক মানুষটাকে খুন করতেও ওর হাত কাঁপেনি, তাই ওকে শেষ করে দিয়েছি। বেঈমানের শাস্তি তো পেতেই হতো, তাই না? তার জন্যই হয়তো ওর ডেড বডির পাশে ওই লেখাটা ছিল। হ্যাঁ, যখন মা কোমায় চলে যায় আর বাবাকে হারানোর কষ্ট আমি মেনে নিতে পারছিলাম না, প্রতিশোধ নিব সেটা তো ভেবেছিলাম, কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তখন মামাকে বলে আমি ক্যারাটে শিখি। অনেক ভেবে দেখলাম আইনের কাছাকাছি থেকে যদি আমি আমার কাজগুলো করি তাহলে কেউ আমাকে সন্দেহ করবে না, তাই বাবার পেশাকেই বেছে নিলাম। এরশাদ শিকদারকে আমি আগে কখনো দেখিনি, কিন্তু শুনেছি তার কথা। আর আজ সকালে ওই নিউজটা দেখে আমার মনে প্রতিশোধের নেশাটা আবার জেগে ওঠে। যাদের মেরেছি তারা কেউ ভালো মানুষ নয়। আমায় একটু পানি দিবেন? নুহার ছোঁয়াকে পানি এগিয়ে দিল। ছোঁয়া পানি পান করলো। এবার বলো, বাবাকে তুমি কিভাবে চিনো? আসলে আঙ্কেল আমার বাবার ছোটবেলার বন্ধু ছিলেন। একদিন আঙ্কেল আমাকে ফোন করে বললেন আমার সাথে দেখা করতে চান, কিছু একটা দিবেন, কিন্তু তার আগে কেউ তাকে। আমি যখন এসেছিলাম তখন আঙ্কেলকে যেমন আমার বাবাকে দেখেছিলাম ঠিক তেমনভাবেই দেখে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। তখন তাড়াহুড়োই সেখান থেকে পালাতে গিয়েই ব্রেসলেটটা পড়ে যায়। এরশাদ শিকদারের বাংলোতে গিয়েছিলাম ওকে শেষ করব বলে, কিন্তু যেখানে ওরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে সেখানে আমি কি করে চুপ থাকতে পারি? নুহাস ওরা ক্ষতি করতে চাইছে। আপনি জানেন আপনার অ্যাক্সিডেন্টের পেছনে ওদেরই হাত আছে। আর শামসুল রহমানের আসল পরিচয়, আসল নাম শামসুল শিকদার। ওরা আপন ভাই। আমি সবটাই জানি ছোঁয়া, আর আমি এটাও জানি তুমি বাবাকে মারোনি। এটা তো আমার একটা ছিপ ছিল যাতে তুমি সবটা স্বীকার করো। তুমি আমার বাচ্চার বিষয়টা আমার থেকে গোপন করে ভুল করেছো। আপনি জানেন? তুমি কি ভেবেছো নুহাস চৌধুরী ঘাসে মুখ দিয়ে চলে? তোমার ব্যাপারে আমি এমন কিছু জানি যা তুমি নিজেই জানো না। ভাবছো কি করে জানলাম, তাই তো? আমি বলছি, তুমি যে ডক্টর দেখিয়েছো তোমার রিপোর্টে স্বামীর জায়গায় আমার নাম দেখে উনি আমাকে ফোন করেছিলেন, ওটা আমি কিনা। আর উনি আমার বন্ধুর ওয়াইফ, তার থেকেই সবটা শুনেছি। কি করে খবরটা আমার থেকে লুকোলে ছোঁয়া? আমার কি নিজের অনাগত সন্তানের কথা জানার অধিকার নেই? আপনি যেমন ভাবছেন বিষয়টা তেমন নয়। আমি আসলে এটা নিয়ে দ্বিধায় ছিলাম। আর সত্যি বলতে বাচ্চার কথা জানলে আপনি আমাকে আরো কড়া নজরে রাখতেন, যেটা এই মুহূর্তে আমি চাইনি। তাহলে যে আমি আমার কাজ করতে পারতাম না। সেটা তুমি এমনিতেও পারবে না, কারণ আমি তোমাকে আর কারো জীবন নিতে দিব না। আইন আছে ওদের, তারাই শাস্তি দিবে। আমি চাই না আমার সন্তানের মা কারো জীবন নাশের কারণ হোক। কি বলছেন? আমি তো বাবাকে কথা দিয়েছি নিজ হাতে ওদের শাস্তি দেব, আর ওই নরপিশাচগুলোকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। কে বলল শাস্তি দেব না? ওরা শাস্তি পাবে, কিন্তু অন্যভাবে। মানে? সেটা না হয় সময় বলবে। তবে ওরা যেহেতু একবার ভেবেই নিয়েছে আমার ক্ষতি করবে, তার মানে করবেই। কিন্তু ঠিক কী করবে সেটা বুঝতে পারছি না। আমাদের সতর্ক থাকতে হবে ছোঁয়া। তুমি এখন থেকে সাবধানে থাকবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে ওরা ওদের দোষ স্বীকার করে নেয়। কিন্তু সেটা কিভাবে?
সেটা তোমাকে ভাবতে হবে না জান। এক কাজ করো, মাকে কাল তোমার মামার কাছে পাঠিয়ে দাও। আমার কেন যেন মনে হচ্ছে শিকদার এবার তোমাকে খুঁজে বের করার চেষ্টা করবে। আর তোমাকে খুঁজতে গিয়ে যদি তোমার মায়ের খোঁজ পেয়ে যায়, ভাবতে পারছো কি হবে? কিন্তু আমাকে কেন খুঁজবে সে? বারে, তুমি তার সঙ্গীকে মেরেছো, সে কি তোমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, যদিও খুনির কোনো খোঁজ কেউ পায়নি, কিন্তু সাবধানের তো মান নেই, তাই না? না, মায়ের কিছু হতে দেওয়া যাবে না। আমার মা ছাড়া আর কেউ নেই। ভয় নেই, এবার তুমি একা নও, আমি আছি তোমার পাশে। সত্যি বলতে এতদিন আমার কোনো ভয় কাজ করেনি, কিন্তু আজ কেন যেন খুব ভয় হচ্ছে। আমি এমন জীবন চাইনি নুহাস। আমি তোমায় সাহায্য করব এখান থেকে বেরিয়ে আসার, কিন্তু তীরে এসে তরি ডুবলে হবে না। আমারও এখনো অনেক হিসেব নিকেশ বাকি আছে। কিসের হিসাব নিকাশ? প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।